আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। সবাইকে কেঁদে কেঁদে ইমোশনাল করে ওই বাড়ি থেকে আউট হয়েছে। বাবাকেও হয়তো কান্না আসছিলই না, কিন্তু তবুও বাচ্চাটা কেটে মিথ্যা কান্না করতে হয়, বুঝলি বেস্টু? না হলে আজ সিংহের গুহায় সিংহ মশাইয়ের সাথে আমার অবস্থান করতে হতো। ওই হিটলার সারাদিন সিংহের মতো গর্জন করা ছাড়া আর কিছুই জানে না। এক নম্বরের অসভ্য অভদ্র পুরুষ। আপু, তোমাকে এখন সিংহ মশাইয়ের সাথে পার্মানেন্টলি থাকতে হবে। পেছন থেকে রিমঝিমের ছোট ভাই মাহিম বলে উঠল, এই ছোট বাদর, তোকে কে বলেছে? আমি তো ওই বাড়িতে আর যাবই না। ভুলে গেলে আজকে রিসেপশন পার্টি আছে, মামা তোমাকে নিতে এসেছে, বাহিরে এসে দেখো। এটা বলে আবার দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় মাহিম। রিমঝিম এবার সত্যিই চিন্তিত হয়। একবার যদি মনে একটু শান্তি অনুভব করি, তো 10বারই ওই হিটলারের জন্য মনে অশান্তি ঢুকে যায়। বিকেলে রিসেপশন পার্টির জন্য লেহেঙ্গা, ভারী গহনা আর ভারী মেকআপে রিমঝিমকে সাজানো হয়। মাশাল্লাহ, আপনাকে অনেক সুন্দর লাগছে। কি সুন্দর বারবি ডলের মতো চেহারা, ওয়াও। পার্লারের আর্টিস্ট বলল, বলির পাঠিয়ে ভালোই ঘষে ঘষে সাজিয়ে দিয়েছেন আপু। বলে দেওয়ার জন্য একদম রেডি, তাই না? আর্টিস্ট বোকা মনে চায়, কি বললো কিছুই বুঝতে পারলো না, শুধু অবাক চোখে রিমঝিমের দিকে তাকিয়ে আছে। ওয়াও রিম, তোকে তো পুরো অপসরা লাগছে রে। সৃজনের ছোট বোন স্মৃতি বলল, বলির পাঠিকে চিনতে দেখছি কেউ ভুল করে না। যা তো এখান থেকে একদম ঢং করবে না। টেনশনে হাফমরা অবস্থা, তুই এসেছিস সৌন্দর্য খুঁজতে। আরে রাগ করিস না, আমি তো সত্যি কথাই বললাম, তোকে অনেক সুন্দর লাগছে। রিমঝিম আর সৃজন স্টেজে পাশাপাশি বসে আছে, দুজনই চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই, কেউ কারোর দিকে তাকাচ্ছেও না। একসাথে দুজনকেই বেশ ভালো লাগছে, তবে বাস্তবে তো এদের মধ্যে কোনো মিল নেই। পরিচয় পর্ব শেষ হতে হতে রাত 10টা বেজে যায়। ক্লান্ত রিমঝিম পেটের খিদেই ঝটপট খাবার খেয়ে নেয়। খাওয়া শেষ হতেই স্মৃতি আর একজন মহিলা রিমঝিমকে সৃজনের ঘরে নিয়ে যায়। তাতে গোলাপ আর রজনীগন্ধা দিয়ে ঘর সাজিয়েছে। পুরো রুম তাজা ফুলের গন্ধে মোমো করছে। রুমটা দেখতেও চোখ ধাঁধানো সুন্দর লাগছে। এত ইমোশনাল ব্ল্যাকমেল, এত কিছুর পরও কোনো কাজ হলো না। সেই সিংহের গুহায় আসতেই হলো। রিমঝিমকে বিছানায় বসিয়ে দুজনই রুম থেকে বেরিয়ে যায়। রুমটা ছিমছাম, হালকা কিছু ফার্নিচার, ড্রেসিং টেবিল, সিঙ্গেল দুটো সোফা, আলমারি, একটি টি টেবিল আর সাদা কালারের শৌখিন কিছু জিনিস। ব্যাস, এতটুকুই রুমের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। ভয় তো কিছুই ভালো লাগছে না। মাথাটা ভো ভো করে ঘুরছে, বুকটা ঢকপক করছে, বুকটা ধুকপুক করছে, না জানি কি হয়। সময় যত গড়িয়ে যাচ্ছে ততই হার্টবিট দ্রুত গতিতে ছুটতে শুরু করেছে। ভয় আর আতঙ্ক মিশিয়ে একাকার অবস্থা। অবশেষে অপেক্ষা শেষ হয়। দরজা খুলে সৃজন ভেতরে প্রবেশ করে। সৃজনকে দেখে কলিজা ধক করে ওঠে, মাথা তুলে একবার তাকায়। 6 ফুট লম্বা একজন সুদর্শন পুরুষ, মাথা ভর্তি ঘন সিল্কি চুল, খোঁচা খোঁচা চাপ দাঁড়িয়ে, ফর্সা চেহারা চকচক করছে। ভাইয়া যে এত সুন্দর, কই আগে তো কখনো খেয়াল করিনি। অবশ্য পড়বেই বাকি করে, সবসময় সিংহ আর বাঘের রূপ ধারণ করলে তো সিংহ আর বাঘকেই দেখতে পাবো। রাগে তর্জন গর্জন করতে থাকে। তার আবার সৌন্দর্য দেখার সময় আছে? জীবন বাঁচানো নিয়ে তখন টান টান অবস্থা। সৃজন ধীর পায়ে রিমঝিমের দিকে এগিয়ে আসছে, আর এইদিকে রিমঝিমের ভয়ে হার্ট অ্যাটাক আসার মতো অবস্থা। এই, তুই এত কাপাকাপি করছিস কেন? আমি বাঘ নাকি ভাল্লুক, তোকে খেয়ে ফেলবো? হাতের উপর হাত গুজে শীতল কণ্ঠে আওড়ায়। উমা, এই লোক বলে কি? বাঘ আর ভাল্লুকের উপরে যদি কিছু থেকে থাকে আপনি সেটা। মনে মনে বলল রিমঝিম। টেবিলের উপর তোর সমস্ত বই খাতা নোট গুছিয়ে রাখা আছে, বই এনে পড়তে বস, আমি তোকে পড়াবো। রিমঝিম তবদা খাওয়ার মতো অবাক চোখে সৃজনের পানে চায়। বাসুর ঘরে বর কনেকে পড়ায়, কি আশ্চর্যময় ঘটনা। ইতিহাসের পাতায় এমন ঘটনা খুব কমই হয়েছে। বর বাসুর করার বদলে বউকে বই পড়িয়েছে। কিরে, কথা কি কানে যায়নি? চমকে গিয়ে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ায়। হ্যাঁ স্যার, না ভাইয়া। দুরু, স্বামীকে তো ভাইয়া ডাকে না। আপনাকে কি বলে ডাকবো? সৃজন কপট রেগে বলে, নাম ধরে ডাকবি সৃজন, বুঝেছিস? নাম ধরে তো ডাকা যায় না। তাহলে ডাকার দরকার নেই, এখন সামনে থেকে যা। রিমঝিম টেবিল থেকে বেছে বেছে বই খাতা এনে বিছানায় বসে। গর্ধব একটা, এই ভারী লেহেঙ্গা পরে তুই পড়াশোনা করবি? আলমারিতে কাপড় গুছিয়ে রাখা আছে, চেঞ্জ করে আয়। কোথাকার বলটারে আল্লাহ তাআলা ভুল করে এখানে ডেলিভারি করছে বুঝতে পারছি না। এবার রিমঝিমের বাজার চাঙ্গে উঠে যায়। মনটাই কইতাছে আপনার চুলটোটা ছিঁড়া টাকলা বানাই দিই, অসহ্যকর পুরুষ একটা। বরং আমার মনে হয় আপনার মতো তার ছিঁড়া পাগলটারে ভুল করে এখানে পাঠাইছে। মনে মনে সাবান পাড়ে ছাড়াই 14 গোষ্ঠীকে ধুয়ে দেয়। বিড়বিড় করতে করতে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ব্ল্যাক কালার থ্রি পিস পরে বাইরে বেরিয়ে আসে। সৃজনের দিকে তাকাতেই দেখে ড্রেস চেঞ্জ করে ফেলেছে। ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক প্যান্ট, দেখতে সুন্দরই লাগছে। চুপচাপ আবার বিছানায় বসে পড়ে। সৃজন চেয়ার টেনে ঠিক তার সামনে বসে। গত 3 ঘন্টা যাবৎ রিমঝিম পড়তে পড়তে একদম বিরক্ত হয়ে গেছে। এ কেমন বাসর? বাসর নামে পড়াশোনা অত্যাচারখানা। ছে, এটা বাসর নামের কলঙ্ক। ডক্টর সৃজন তালুকদার আর পড়াশোনা দুটোকেই জীবন থেকে বিদায় করতে চেয়েছি, আর এই দুটোই আমার জীবনে সুপারগ্লুয়ের মতো আটকে গেছে। এদের থেকে ছাড়া পাওয়া একেবারে ইম্পসিবল। শালার জীবন জিন্দিগি সব ফাতা ফাতা হয়ে গেল। তোর মনোযোগ কোথায়? তোকে বোঝাচ্ছি একভাবে, বুঝছিস আরেকভাবে। পুরো মাথা কি শুধু গোবর দিয়ে ভর্তি হয়ে আছে? রিমঝিম আর নিতে পারছে না। এবার তো ঘুমে চোখ দুটো খুলে রাখা কষ্টদায়ক হয়েছে। রিমঝিমের দিকে একবার পরক করে নরম সুরে বলে, আচ্ছা ঠিক আছে, যা ঘুমিয়ে পড়। চুপকি কি বলে,
বাহ, আপনি কবে থেকে এত ভালো মানুষ হয়ে গেলেন? কত সহজেই আমার কষ্টটা বুঝলেন। সৃজন গম্ভীর মুখে শীতল চাহানিতে তাকালে বুঝতে পারে ভুল সময় মুখ খুলে ফেলেছে। আসলে মুখ ফুসকে বেরিয়ে গেছে। বিছানায় ধাম করে গা ছেড়ে দেয়। এবার শান্তি লাগছে। আর শোন, বিছানার একদম সাইডে শুবি, মাঝখানে কোলবালিশ দিবি, আর একদম আমার কাছে আসবি না। না হলে জানিসই এর শাস্তি স্বরূপ কি করতে পারি। আপনার কাছে যেতে আমার বই আছে, আপনার থেকে বাঁচতে পারলে এই জীবন ধন্য হতো। সৃজন বইপত্র গুছিয়ে রেখে লাইট অফ করে ঘুমিয়ে পড়ে। রিমঝিম উল্টো দিকে ফিরে ঘুমিয়েছে। সৃজন সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে ঘুমানোর চেষ্টা করে। ঘুমের ঘরেই মনে হচ্ছে কেউ শক্ত করে জড়িয়ে ধরেছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ঘুম ঘুম চোখে কোনো রকম তাকাতেই ঘুম উড়ে যায়। রিমঝিম সৃজনের বুকের উপর বাহুবন্ধনে আবদ্ধ, হয়তো কোলবালিশ মনে করে জড়িয়ে ধরে আছে। বুকের ভেতর ধুকপুকুনি হতে শুরু করেছে। যদি দেখে আমি তার বুকের উপরে, তাহলে হয়তো এক আছাড়ে ভর্তা বানাবে। ভয়ে হাত পা পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। মনে মনে আল্লাহর নাম নিচ্ছে আর সরার চেষ্টা করছে, কিন্তু হাতের বাঁধন তো খুলছেই না, খুব শক্ত। আল্লাহ, কি মুসিবতে পড়লাম! তোমার এই নিরীহ বান্দাটাকে বাঁচাও, না হলে এই সিংহ আস্তে করে শিকার করে নেবে। টানা পড়ার মাঝে সৃজনের ঘুম ভেঙে যায়। বিরক্তিতে উঠে বসে। ছাড়া পেতে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে পালিয়ে যায়। এরূপ কার্যকলাপ করার কারণ বুঝতে একটু সময় লাগে, তবে বুঝতে পারলেও কোনো প্রতিক্রিয়া দেখায় না। কাঁথা মুড়িয়ে আবার ঘুমিয়ে পড়ে। 9টা বাজতেই নিচ থেকে ব্রেকফাস্ট করে আবার উপরে ফিরে আসে। শার্ট প্যান্ট পরে রেডি হয়ে নেয়। এর মাঝে একবারও রিমঝিম আর রুমে আসেনি। রিমঝিম, রিমঝিম, ভাইয়া তোমাকে ডাকছে। তাড়াতাড়ি যাও গো ভাবিজান, তোমাকে মনে হয় খুব প্রয়োজন। যেমন ভাই তেমনি তার বোন, একই রক্ত বুঝে, একই তো স্বভাবের হবে। বিরক্তি নিয়ে উপরে চলে আসে। হ্যাঁ, আপনি কেন ডাকছিলেন? 1 কাপ গরম কফি বানিয়ে নিয়ে আসো। একটু আগে তো ব্রেকফাস্ট করে এলেন, কফিও খেয়েছেন, আমার স্পষ্ট মনে আছে। তা তো মনে থাকবে, শুধু পড়াটাই মনে থাকে না। রাতে পড়তে বসছিলি, সকালে কেন বসিসনি? এখন থেকে সকাল এবং রাত দুবেলা পড়তে বসবি। পড়াশোনা এখন দেখবো কিভাবে ফাঁকি মারিস। একটা সিকিউরিটির চাকরি নিলেই তো পারতেন। মাইনে কত হতো জানি না, তবে অনেক সুনাম অর্জন করতে পারতেন। কি হলো, মনে থাকবে? 100 বার থাকবে। আর রোজ সকালে আমাকে 1 কাপ করে কফি দিবি। এখন যা। সৃজন গাড়ি নিয়ে চলে যেতেই শান্তির একটা শ্বাস ফেলে। টিভি অন করে রিমোট হাতে নিয়ে সোফায় এলোমেলোভাবে শুয়ে পড়ে। স্মৃতিও রিমঝিমের সাথে টিভি দেখতে মনোযোগ দেয়। নাজমা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে স্মৃতি আর রিমঝিমের উদ্দেশ্যে বলে, সৃজন তো তার আগামীকাল থেকে নিয়মিত কলেজে যেতে বলেছে। ফাঁকি মারলেই 2টার খবর আছে। মামিমুনি, তোমার ছেলের কি অত্যাচার কম পড়ে গেছে? আবার তুমি শুরু করে দিলে কেন? আমার ছেলে আবার কি করলো? তুমি তো জানোই তোমার গুণধর ছেলে ঠিক কি কি করতে পারে। আবার নতুন করে বলতে হবে? 1 মাস আগের পিটুনির দাগ এখনো পিঠেই রয়ে গেছে। এটা অনেক দুঃখজনক। আমি নিজেও আজ পর্যন্ত বুঝতে পারলাম না সৃজন তোর প্রতি এত কঠোর কেন। রাত 8টা। সৃজন সিগারেট টানছে আর শুনে ধোঁয়া উড়িয়ে দিচ্ছে। তুই নিজে একজন ডক্টর হয়ে পেশেন্টকে উপদেশ দিস স্মোকিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, নিজে যে স্মোক করছিস এটাকে কি বলবো? ছোটবেলার ফ্রেন্ড আদি সৃজনকে বলে, আরে ওটা বলা আমার দায়িত্বের মধ্যে পড়ে, আর এটা আমার কাছে মানসিক শান্তি। বুঝলাম। আচ্ছা, তুই বাচ্চা মেয়েটাকে কেন বিয়ে করলি? শুধু হাতে পায়ে রিম বড় হয়েছে, কিন্তু বোধবুদ্ধি আর চলাফেরা একেবারে বাচ্চাদের মতো। ছোট পিঁপড়ার পাখা গজিয়েছিল, পুরো মহাবিশ্বে উঠতে চেয়েছিল, হারিয়ে যাওয়ার সম্ভাবনাও ছিল, তাই টানা কাটার সাথে সাথে নিজের কাছে বন্দি করে রেখেছি। কি বললি? আমি বুঝতে পারলাম না। কিসের পিঁপড়া? কোন মহাবিশ্ব? থাক ভাই, তোকে আরেকদিন বোঝাবো, এখন আমাকে যেতে হবে। সৃজন গাড়িতে উঠে স্টার্ট দিয়ে চলে যায়। আরে বলে তো যা। পরের দিন স্মৃতি রেডি হয়ে সোফায় বসে আছে। এদিকে রিমঝিম এখনো তৈরি হচ্ছে। তুই এটা কি পড়েছিস? সৃজন রুমে ঢুকে সোফায় বসতে বসতে রিমঝিমের উদ্দেশ্যে বলে। পেছন ঘুরে একবার নিচের দিকে তাকায়। কেন? সুন্দর একটা 3 পিস পরেছি। তা তো দেখতেই পাচ্ছি, চুল খোড়া, আবার সাজুগুজু করেছিস। তুই পড়তে যাচ্ছিস নাকি বিয়ে বাড়িতে ছেলে দেখতে যাচ্ছিস? তাহলে কি পরবো? আলমারি খুলে দেখ, ওখানে 20টা বোরখা, 20টা হিজাব, 20টা নিকাব ব্যাগে রাখা আছে। কাল শপিং করে এনেছি। হাত মোজা, পা মোজা সহ সকল প্রয়োজনীয় জিনিস আছে। এতগুলো বোরখা হিজাবের কথা শুনে রিমঝিমের মাথা চক্কর দিয়ে ওঠে। পুরো শপিং মল ঘাড়ে করে তুলে আনতেন। আমি চাই না তোকে কোনো ছেড়ে বাজে নজরে দেখুক। বোরকা, হিজাব, হাত মোজা, পা মোজা পরে নিবি, যেন কোনো অংশ চুল পরিমাণও দেখা না যায়। এখন থেকে কলেজে গিয়ে সব ভণ্ডামি বাদ দিবি, কথা কম বলবি, আর ছেলেদের দিকে ভুলেও তাকাবি না। আপনিও তো সুন্দর, আপনার দিকেও তো মেয়েরা কোন নজরে তাকায়। আপনি বরং এক কাজ করুন, এখান থেকে আমার বোরকা হিজাব পরে নেবেন। ভালোই হয়েছে বেশি করে এনেছেন, শুধু আমি কেন পর্দা করব? এখন থেকে আপনিও করবেন। হুশ আসতেই জিপায় কামড় দেয়। এই রে, কি বলে ফেললো না জানি। সৃজন এবার 12টা বাজায়, ভয়ে চোখ বন্ধ করে নেয়। হুশ আসতেই জিপায় কামড় দেয়। এই রে, কি বলে ফেললো না জানি। সৃজন এবার 12টা বাজায়, ভয়ে চোখ বন্ধ করে নেয়। রিমঝিমের উক্তিতে স্মৃতি মুখে হাত চেপে ধরে হাসতে শুরু করে। ভাইয়ের সামনে যতই না হাসতে চায়, কিন্তু হাসি তো আটকে রাখা সম্ভব হচ্ছে না। এই, তুই হাসছিস কেন?
তোর ঘরেও বোরকা হিজাব রেখে এসেছি, এখনই রুমে যাবে আর সেখান থেকে একটা পরে নিবি। এখন এই রুম থেকে বের হ। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী পার্ট দেখতে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিংক পেয়ে যাবেন এবং স্ক্রিনে ভেসে উঠবে, সেখানেও ক্লিক করে দেখে